Hello my dear learners, viewers and others who are watching my class. আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। আমি ইনশাআল্লাহ ভালো। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটি প্রশ্নের মাধ্যমে আমার ক্লাসটি শুরু করতে চাই। সেটি হলো, আমরা কখন থেকে বা কবে থেকে ইংরেজি শিক্ষা শুরু করেছি? আপনি হয়তো উত্তর করবেন, আমরা প্রাইমারি থেকে ইংরেজি শেখা শুরু করেছি। আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা কবে থেকে টেন্স শেখা শুরু করেছি? আপনি হয়তো উত্তর করবেন, আমি পঞ্চম শ্রেণী থেকে শুরু করেছি। কেউ বলবেন আমি 6 থেকে, কেউ বলবেন আমি 7 থেকে, কেউ বলবেন আমি 8 থেকে। অন্যদিকে খেয়াল করুন, আমাদের শিক্ষকগণ আমাদের এসএসসি লেভেল, এসএসসি লেভেল, এমনকি ইউনিভার্সিটি লেভেলেও অনেক শিক্ষকগণ রয়েছেন যারা আমাদেরকে ইংরেজি পাঠে যাওয়ার আগে প্রথমেই টেন্স বিষয়ক একটি ভালো ধারণা দিয়ে থাকেন। এত ধারণা দেওয়ার পরেও আমাদের ইংলিশের অবস্থা কি? আমাদের টেন্স শিক্ষার অবস্থা কী? আরেকটি বিষয় খেয়াল করুন, আমরা ইতিমধ্যেই সংবাদপত্রে দেখেছি যে অনেক ছাত্র রয়েছেন যারা গোল্ডেন এ প্লাস পেয়েছেন, কিন্তু তারা বলতে পারছেন না আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি ইংরেজিতে। আবার দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় গণহারে অনেক স্টুডেন্ট ইংরেজি বিষয়ে ফেল করেছেন। তাহলে দেখুন আমাদের ইংলিশের লেভেলটা কোথায়। হ্যালো ভিউয়ার্স, আজকে যেহেতু আমি টেন্স শেখাবো, আজকে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। সুতরাং আপনাদের এসব প্রশ্নের উত্তর আমার আজকের টেন্সের ক্লাসে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আমরা কত জটিলভাবে টেন্সের ভিতরে প্রবেশ করি সেটা আমি আপনাদেরকে দেখাবো, প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আপনাদেরকে শেখাবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেন টু মাই ক্লাস। আমি নুরুল আলম রয়েছি আপনাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, আজকে যেহেতু আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব, সুতরাং আমরা প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাটি একটু বিশ্লেষণ করি। যেমন ধরুন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট ইনডেফিনিট বলতে আমরা বুঝি বর্তমান সময়ে সংঘটিত সচরাচর বা নৈমিত্তিক কাজ, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকটতম ভবিষ্যৎ, এমন ধরনের কাজকেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ধরা হয়। ভিউয়ার্স, আমি একটি অভ্যাসগত কাজের একটি উদাহরণ দিয়ে শুরু করতে চাই। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। উই সে আওয়ার প্রেয়ার্স 5 টাইমস এ ডে। এটা আমাদের একটি অভ্যাস। তাহলে আরেকটি উদাহরণ দিই। মা প্রতিদিন 2 বার ভাত রান্না করেন। মাদার কুকস রাইস টোয়াইস এ ডে। এটি মার একটি অভ্যাস, প্রতিদিন 2 বার রান্না করা। এই বাক্যটি তো খেয়াল করেন, মা প্রতিদিন 2 বেলা ভাত রান্না করেন আমি বলেছি। তাহলে ভিউয়ার্স, আমার এখানে জানার প্রয়োজন নাই যে অভ্যাসগত কাজগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে আমি টেন্সের সংজ্ঞা কী দিব? আমি টেন্সের সংজ্ঞা দিব, কোনো কাজ হয় বা ঘটে। কোনো কাজ হয় বা ঘটে। আমরা ডু বলতে বুঝবো কোনো কাজ করি, যেমন আমি ঘুমাই, আমি খেলি, আমি পড়ি, এগুলো সব কি মূল ক্রিয়া। অর্থাৎ মূল ক্রিয়াই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং ইংরেজিতে আমরা এই মূল ক্রিয়াকে বলবো বেস ফর্ম। বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম একই কথা। সুতরাং যে সমস্ত বাক্যে আমরা মূল ক্রিয়া দিয়ে কথা বলি বাংলায় এবং ইংলিশে বেস ফর্ম ব্যবহার করি, সেই সমস্ত বাক্যই কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এই সমস্ত বাক্যগুলো কিন্তু কোনো কাজ ঘটে বা হয় বোঝায়। তাহলে আমরা আজ থেকে শিখব, টেন্সের সংজ্ঞা শিখব, কোনো কাজ হয় বা ঘটে। এবার আমি চিরন্তন সত্য নিয়ে দুটি উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন, সূর্য পূর্ব দিকে ওঠে। তা সূর্য পূর্ব দিকে উঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। অর্থাৎ আমি বলছি সূর্য পূর্ব দিকে উঠে। আমি বলি নাই যে সূর্য উঠেছিল, সূর্য উঠবে, আমি বলছি উঠে। তাহলে এই বাক্যটি একটা চিরন্তন সত্য বাক্য, সেটা আমার নির্ণয় করার অতটা প্রয়োজন নেই, কারণ আমি বলছি উঠে। উঠে কথাটি মূল ক্রিয়া, সুতরাং এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমি আরেকটি কথা বললাম যে বরফ পানিতে ভাসে, আইস ফ্লোটস অন ওয়াটার। বরফ পানিতে ভাসে, আমি তো ভেসেছিল বলি নাই, ভাসবও বলি নাই। তার মানে কি, এটি প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে। তারপরে আপনি যদি বলেন যে ঐতিহাসিক সত্য যে ঘটনাগুলো রয়েছে, যেমন ধরুন সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। সম্রাট শাহজাহান বিল্ডস দ্য তাজ। এখানে বিল্ড মানে নির্মাণ করেন,
এই যে কাজগুলো রয়েছে। যেমন ধরেন আমি বললাম যে আগামী মাসের 10 তারিখ আমার ভাই আসছেন। আমি বললাম যে আগামী 7 তারিখ স্কুল খুলবে, তো এটা ইংলিশ হবে দি স্কুল ওপেন্স অ্যাট 7th, অর্থাৎ হলো আগামী 7 তারিখ স্কুল খুলবে। তাহলে এই যে নিকটতম ভবিষ্যৎ, এখানের মধ্যে হয়তো আমরা খুলবে ইউজ করেছি, কিন্তু আমরা যেহেতু সেখানের মধ্যে একটা টাইম মেনশন করেছি আর আমরা সেখানের মধ্যে প্রেজেন্ট ফর্ম উল্লেখ করেছি, সুতরাং টাইমটা ফিউচারকে ইন্ডিকেট করছে আর ভার্বটি বর্তমানকে ইন্ডিকেট করছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলতে বোঝায় মূল ক্রিয়াকে বোঝায়, অর্থাৎ বর্তমান সময়ে সংগঠিত সচরাচর কাজ, অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব। আপনারা জানেন ভার্বের 3টি ফর্ম রয়েছে, সেটি হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। এর মধ্যে আমরা প্রেজেন্ট ফর্মটিকেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করব, কিন্তু এখানে একটি শর্ত রয়েছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নির্ণয় করতে জানেন না। আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে আই উই ফার্স্ট পারসন, অর্থাৎ আই হলো সিঙ্গুলার, উই হলো প্লুরাল, ইউ সেকেন্ড পারসন, ইউ দুটি হয়, তুমি হয়, তোমরা হয়, আপনি হয়, আপনারা হয়। সুতরাং ইউ আপনি তুমিও ধরতে পারেন, তোমরাও ধরতে পারেন, অর্থাৎ সিঙ্গুলারও ধরতে পারেন, প্লুরালও ধরতে পারেন। আমরা থার্ড পারসন বলতে বুঝবো পৃথিবীর সমস্ত জিনিসই থার্ড পারসন, আই উই ইউ ছাড়া। যেমন আমি বললাম যে এ বয়, এ গার্ল, তারপর বললাম যে টেবিল, চেয়ার, আমরা যাই বলি সব কিছুই কি থার্ড পারসন। তো আমরা দেখবো এরা সাবজেক্ট হিসাবে সিঙ্গুলার ব্যবহার হচ্ছে না প্লুরাল ব্যবহার হচ্ছে। যদি সিঙ্গুলার ব্যবহার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করব। আরেকটা কথা খেয়াল রাখবেন, আমরা যখন নাউন ব্যবহার করি তখন কিন্তু নাউনের সাথেই অ্যাস থাকে। যেমন ধরো আমি বললাম যে বয়েজ, তাহলে বয়েজের মধ্যেই কিন্তু অ্যাস রয়েছে, সুতরাং আমার বেস ফর্মের সাথে অ্যাস আসবে না। আমি আরেকটি বিষয় এখানে খেয়াল রাখতে পারি, সেটি হলো আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে প্লুরাল, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। অর্থাৎ আমার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্টের মধ্যে অ্যাস থাকে তাহলে ভার্বের মধ্যে আমার অ্যাস দেওয়া লাগবে না। আবার আমার সাবজেক্টে যদি একজন বোঝায় তাহলে আমার ভার্বের সাথে অ্যাস দেওয়া লাগবে। আশা রাখি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। আপনারা আরও খেয়াল করে থাকবেন, আমরা যখন ইংলিশে কথা বলি তখন কিন্তু আমরা ব্যবহার করি আই, উই, ইউ, হি, শি, দে, এই 6টি প্রনাউন। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা আপনি বা তোমরা বা আপনারা, হি মানে সে অর্থাৎ সে পুরুষ, শি মানে সে অর্থাৎ স্ত্রী, আর দে মানে তারা অর্থাৎ সে তারা, আমি আমরা। তাহলে আমি যখন বলবো যে আমি, তখন এটি ফার্স্ট পারসন সিঙ্গুলার। আমি যখন বলবো যে আমরা, এটি ফার্স্ট পারসন প্লুরাল। আমি বলবো যখন বলবো যে সে, তখন সে হলো থার্ড পারসন এবং একজন বোঝায়, সেজন্য থার্ড পারসন সিঙ্গুলার। যখন আমি বলবো যে তারা, তখন থার্ড পারসন প্লুরাল বোঝায়। তাহলে আমরা এখানে এভাবে মনে রাখবো। দেখো একটা প্র্যাকটিস আপনাদের জন্য রেখেছি, যেমন ধরো আই, আমি এখানে কতগুলো ভার্ব লিখেছি, ডু, প্লে, ক্যাচ, ড্র, লার্ন। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা যদি আই দিয়ে কথাটা বলি, আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, দে ডু তারা করে। কিন্তু খেয়াল করুন, আপনি যদি এখান থেকে হি দিয়ে বলতে যান, হি ডু বলা যাবে না, আপনাকে বলতে হবে হি ডাজ, শি ডাজ। তারপর আপনি বললেন যে এটা করে, মানে কোনো একটা জিনিসে একটা কোনো কাজ করে, তাহলে ইট ডাজ। অথবা বললো যে ইট ওয়ার্কস লাইক এ মেশিন, এটা একটা মেশিনের মতো কাজ করে। আমরা ইট দিয়ে যখন বলবো তখনও কিন্তু ভার্বের সাথে অ্যাড যোগ হবে, ইট ওয়ার্কস লাইক এ মেশিন। আমি আবার আরও কয়েকটা বাক্য দেখাই, যেমন আমি বললাম যে আই প্লে আমি খেলি, উই প্লে আমরা খেলি, ইউ প্লে তোমরা খেলো বা তুমি খেলো, দে প্লে তারা খেলে, শি প্লেস সে খেলে, কিন্তু এখানে অ্যাড যোগ হয়েছে কারণ শি একজন। আমি বললাম যে ইট দিয়ে যদি আমি বলতে বলে যে বৃষ্টি হয়, তাহলে ইট রেইনস। তারপরে আসুন এবার সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন দিয়ে আমরা কীভাবে কথা বলি। আমি বললাম যে এ বয় প্লেস, কারণ এ বয়ের সাথে কোনো অ্যাস নাই, এ বয় সিঙ্গুলার, এ বয় প্লেস। আমরা যদি বলি যে বয়েজ বা বললাম যে দ্য বয়েজ প্লে, কারণ বয়েজের সাথে এখানে অ্যাস আছে, বয়েজ প্লুরাল, সুতরাং বয়েজ প্লে। এ স্টুডেন্ট লার্নস হবে, কারণ একজন স্টুডেন্ট।
আর যদি বলে যে অল দ্য স্টুডেন্টস লার্ন ইংলিশ, সমস্ত ছাত্ররা ইংরেজি শিখছে, তাহলে দেখুন আমরা যখন সাবজেক্টের সাথে বেস ফর্ম ব্যবহার করি তখনই কিন্তু সেটি কী হয়ে যায়, আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায়। এখন ধরেন আপনি বাক্যগুলোকে একটু বড় করে বলতে যাচ্ছেন, যেমন আমি অভ্যাসগত সূত্র দিয়ে একটা বাক্য বলি যে আমরা প্রতিদিন সকালে বেড়াতে যাই, তাহলে উই গো ফর এ ওয়াক, উই গো ফর এ ওয়াক ইন দ্য মর্নিং। সে ঘুমায়, হি স্লিপস। এবার আপনি বললেন যে সে বিছানার উপরে ঘুমায়, এখন বাক্যটি একটু বড় হয়ে গেল, তাহলে আপনি বড় অংশটি পরে যোগ করবেন, হি স্লিপস অন দ্য বেড। ছাত্ররা খেলে, দ্য স্টুডেন্টস খেলে, প্লে, দ্য স্টুডেন্টস প্লে। আপনি বললেন ছাত্ররা মাঠে খেলে, তখন আপনি প্রথমে বলবেন ছাত্ররা খেলে, দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসে এস রয়েছে, প্লে, ছাত্ররা খেলে, মাঠে খেলে, ইন দ্য ফিল্ড, ছাত্ররা ফুটবল খেলে। তারপর বলবেন দ্য স্টুডেন্টস প্লে ফুটবল। তারপর আপনি যদি বাক্যটিকে একটু বাড়ান যে সকালবেলায় খেলে, দ্য স্টুডেন্টস প্লে ফুটবল ইন দ্য মর্নিং। মেয়েটি কেনাকাটা করতে বাজারে যায়, তাহলে আপনি বলবেন দ্য গার্ল গোজ টু মার্কেট ফর শপিং। শপিং মানে কি, কেনাকাটা করা। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যখন টেন্স শিখবেন অবশ্যই সেটা ইজি প্রসেসে শিখবেন। আপনাকে টেন্সের বেসিকটা ধরে এগিয়ে যেতে হবে, কারণ আপনাকে 12টি টেন্স শিখতে হবে। 12টি টেন্স শিখতে গেলে আপনি টেন্সগুলো একটি শিখলে আরেকটি ভুলার সম্ভাবনা থাকবে। সুতরাং আপনি প্রথমে এটার মূল বেসিক জিনিসটা অর্থাৎ বেস ফর্মটা, যেখানে যেটা ফোকাস থাকবে সেটা ফোকাস করে আপনি টেন্সটা শিখে বলবেন। তাহলে ভিউয়ার্স, আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যদের কাছেও আমার ক্লাসটি পৌঁছে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।